অপরিবর্তিত হলেও এখনো শঙ্কামুক্ত নন খালেদা জিয়া। চিকিৎসা দিতে যুক্তরাজ্য থেকে এসেছেন রিচার্ড বিলি। আজ আসবে চীনের মূল বিশেষজ্ঞ দল। গুমের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু। ট্রাইব্যুনালে আনা হয়েছে 10 সেনা কর্মকর্তাকে। ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থা সংস্কারের চেষ্টা চলছে। সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় ইসি সানাউল্লাহ। সচিব বললেন, শতাব্দীর সেরা ভোট উপহার দিতে চান তারা। আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই। ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি। সকাল 10:30টায় এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞের পাশাপাশি চীনের মূল চিকিৎসক দল আজ আসার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক এজএডএম জাহিদ হোসেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তারেক রহমান। এদিকে ভিভিআইপি ঘোষণার পর বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ। গতরাতে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ আপডেট জানার চেষ্টা করব। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রয়েছেন আমার সহকর্মী আব্দুল্লাহ তুহিন। চীনা ডক্টর রিচার্ড বিলি তো, যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিলি তো চলে আসলেন হাসপাতালে, তিনি পৌঁছেছেন। এ বিষয়ে কোনো আপডেট কি আপনার কাছে রয়েছে কিনা, এবং খালেদা জিয়ার সবশেষ তথ্য জানাতে একটি ব্রিফিং এর কথা আজ রয়েছে, সেই ব্রিফিংটি কখন নাগাদ হতে পারে, কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? এখনো আমাদের সেই ব্রিফিং এর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে যুক্তরাজ্য থেকে যে চিকিৎসক দল আসার কথা তারা এসছেন বলে আমরা জানতে পেরেছি। এবং বিএনপির এখন পর্যন্ত চেয়ারপারসনের যেই ব্যক্তিগত চিকিৎসক, তারা আমাদের সামনে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে তারা যতটুকু আমাদেরকে ফোনে নিশ্চিত করেছেন যে এতটুকু ভালো খবর যে গতকাল যে অবস্থা ছিল তার চাইতে অবনতি হয়নি, অর্থাৎ তিনি যে চিকিৎসা ব্যবস্থা তাকে দেওয়া হচ্ছে সেটা তিনি গ্রহণ করছেন। এটা সবচেয়ে ভালো খবর এখন পর্যন্ত সকালবেলা। এমনকি আপনি জানেন যে তিনি বাংলাদেশের একটি বিশেষ চিকিৎসক বোর্ডের যে তত্ত্বাবধানে এই কয়দিন চিকিৎসা নিচ্ছেন, অর্থাৎ গত 72 ঘন্টার যেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, সেখানে বাংলাদেশি একটি মেডিকেল বোর্ড আছে, সেখানে যুক্তরাষ্ট্র এবং রাজ্য অর্থাৎ লন্ডন থেকে মোট 3টি দল কিন্তু তাকে পর্যবেক্ষণ করছেন। তাছাড়া চীনা একটি বিশেষজ্ঞ দলও তাকে পর্যবেক্ষণ করেছেন। তবে আজকে চীনা একটি বিশেষজ্ঞ দলের পাশাপাশি যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ যে দলটি আছে তারা পর্যবেক্ষণ করবেন এবং পরীক্ষা নিরীক্ষা করে একটি গুরুত্বপূর্ণ মতামত তাদের পক্ষ থেকে দেওয়ার কথা, যে তাকে বাংলাদেশের যে চিকিৎসা চলছে সেই চিকিৎসাই আপাতত চলবে নাকি তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন হবে, সেই বিষয়টি তারা আজকে মতামত দেবেন। সেটার দিকে তাকিয়ে আছে সবাই, হয়তো যে সেটা যদি তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থা হয় তাহলে নিশ্চয়ই তার অবস্থা এখনকার চেয়ে আর একটু উন্নত মনে হবে। কিন্তু গতকালকে পর্যন্ত যতটা বলা হয়েছিল যে তিনি যে ক্রিটিক্যাল অবস্থায় আছেন, এই মুহূর্তে তাকে স্থানান্তর করার মতো অবস্থায় তিনি নেই, এই খবরটি গতকাল পর্যন্ত নিশ্চিত করা হয়েছিল। আজকে আমরা তাকিয়ে আছি যে সেই বিশেষজ্ঞ দল, অর্থাৎ এর মধ্যে যুক্তরাষ্ট্রকে রিচার্ড বিলি, উনি তার নেতৃত্বে একটি দল এসেছেন, তারা আজকে নিশ্চয়ই তাকে পর্যবেক্ষণ করবেন এবং সব কিছু মিলিয়ে তারা কি বলেন, চিকিৎসকদের সব কিছু আনুষ্ঠানিক বক্তব্য, তাদের মতামত সব কিছু মিলিয়ে আমরা বেলা 2টার আগে একটি ব্রিফিং হওয়ার কথা 2টার আগে আপনি যেমনটা জানাচ্ছেন, এবং পর্যবেক্ষণের পরে অবশ্যই সেই ব্রিফিং এ সর্বশেষ তথ্যগুলো আমরা জানতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে আব্দুল্লাহ তুহিন। গুম নির্যাতনের মামলায় সেনাবাহিনীর 10 কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। এই মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাসেম সহ আসামি
আসামি 17 জন। ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ কিছুক্ষণ পর এই মামলার অভিযোগ গঠনের শুনানি হবে। এর আগে গত 23 নভেম্বর এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়। পলাতক আসামিদের পক্ষে নিয়োগ দেওয়া হয় স্টেট ডিফেন্স। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন। এদিকে আশুলিয়া 6 জন পোড়ানো ও 7 জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এদিন হাজির করা হয় এই মামলার গ্রেপ্তার 9 আসামিকে। তাদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা শেখ আফজালুল এই মামলার রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন। বিগত সরকারের শাসনামলে দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটিকে নির্বাচন কমিশন পুনরায় মেরামতের চেষ্টায় কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে 13শ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, এককভাবে কমিশনের পক্ষে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে ভালো নির্বাচনের জন্য সাংবাদিকদের নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে। ভুয়া সাংবাদিকরা যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে, তাই এবার কিউআর কোড স্ক্যানের ব্যবস্থা রাখার কথাও জানান তিনি। একই সঙ্গে অনুষ্ঠানে ইসি সচিব আক্তার আহমেদ জানান, এবার শতাব্দীর সেরা ভোট উপহার দিতে চায় কমিশন। প্রশিক্ষণ কারোরই জন্যই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আমরা যদি বলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। যে 4টা প্রস্তাবনার ভিতরে আমার হয়তো 3টাতে আমি সম্পূর্ণ একমত, বা 2টাতে একমত, একটাতে আধা আধি, আর একটাতে একমত না। তো কাজে কিন্তু পুরো প্যাকেজটা দেখে তারপরে এবার সিদ্ধান্ত নিতে হবে, কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই। আওয়ামী লীগের টানা শাসনামলে অনেকটা গোপনেই চলত দলের রাজনৈতিক কর্মকাণ্ড। 24-এর গণঅভ্যুত্থানের পর প্রকাশ্য রাজনীতিতে জামায়াত, কিন্তু নেতাদের মুখে যেন লাগাম টানা দেয়। পিছু ছাড়ছে না বিতর্ক। কদিন পরপর বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিচ্ছেন দলটির নেতারা। কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। জামায়াতের শীর্ষ নেতারা বলছেন, কেউ বারবার বিতর্কিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এক প্রকার নিরাপদ অবস্থানে থেকেই রাজনীতি করেছে জামাত। তবে আওয়ামী লীগের শেষ 15 বছরে কিছুটা কোণঠাসা ছিল দলটি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের পর আবারও গতি পেয়েছে দলের কর্মকাণ্ড। নির্বাচন ও রাজনীতিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে উঠে পড়ে লেগেছে জামাত। সেই সঙ্গে বেড়েছে নেতাদের বিতর্কিত ও বেফাঁস কথাবার্তাও। আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান আপনার পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি মনে করেন যে সহায়ক পুলিশ লাগবে, আমি শিবিরের জামাতের লোক দেব। কখনো থানার ওসিকে শিবির জামাতের লোক দিয়ে সহায়ক পুলিশ সরবরাহের প্রস্তাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য। নবীজি সাংবাদিক ছিলেন, মহানবী মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছিলেন, এমন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ সূর্য দিয়ে চাইবো। সম্প্রতি দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্য টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। প্রশাসনকে নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেন তিনি। শাহজাহান চৌধুরীর জন্য সূর্যও দাঁড়িয়ে থাকবে সহ নিজেকে গার্ডিয়ান অব চিটাগং বলে উল্লেখ করেন তিনি। এমন অধ্যত্বপূর্ণ বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানায় নাগরিক সমাজ সহ পেশাজীবীরা। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নাম। ওয়াজ মাহফিলে দলটির আরেক নেতা আমির হামজার বক্তব্য ঘিরেও সমালোচনা হয় দেশ জুড়ে। নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দাবি করলেও সেটা সঠিক নয়। এক সমাবেশে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলেও মন্তব্য করে বিতর্কের জন্ম দেন। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে। ধারাবাহিকভাবে এসব ঘটনার পরও সতর্কতা ও শোকজ করার মধ্যেই সীমাবদ্ধ জামাত। ফলে জনমনে প্রশ্ন, দলীয় উদাসীনতার কারণেই কি এসব নেতা বেপরোয়া? আমরা যেটা জানি মনসুর ইসলাম হিজরত করেছিলেন, তারা সেই জিনিসটাকে এত বাজে ভাষায় কথা বলেছে। যদি বাংলাদেশে ব্লাসফেমি আইন থাকতো তো সে আইনে এদের বিচার হইতো। লোক দেখানো শোকজ করে, এটা আবার ওরা ওদের কন্টেন্টের কথা চলে, বিতর্কিত কথাগুলো চলে থাকে। এখন যেগুলো হচ্ছে শোকজ দেয়, এগুলো টোটালি মেকি,
টোটালি মেকি। ওরা একটা হচ্ছে শোকুজ দেয়, এর পরবর্তীতে এটা কি হচ্ছে এটা আর পাবলিক জানতে পারে না। জামাত নেতা ও দলের মুখপাত্র বলছেন, বেফাঁস বক্তব্য ব্যক্তির নিজের, এর দায় নেবে না দল। এতে প্রয়োজনে আমরা সর্বোচ্চ কঠোরও থাকি। গঠনতন্ত্র মোতাবেক যদি কাউকে সংশোধন বা এই ধরনের দৃশ্যাকর্ষণের পরেও তার সংশোধন যদি আমরা দেখি যে প্রত্যাশিত মানে হচ্ছে না, তখন গঠনতন্ত্র মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করি। কোনো ভুল ভ্রান্তিকে দলীয়ভাবে আমরা গ্রহণ করি না। ব্যক্তি যদি ভুল করে এবং সেক্ষেত্রে যদি সেখানের সীমা বা মাত্রা বা দলীয় পলিসির বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমরা সাংগঠনিকভাবে স্টেপ নিই। পরিস্থিতি বুঝে নেতাকর্মীদের সতর্কতার সাথে কথা বলা ও চলার পরামর্শ জামাতের শীর্ষ নেতাদের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। অভিনব সব কৌশলে চট্টগ্রামের সক্রিয় অপরাধী চক্র প্রতিদিন তাদের খপ্পরে পড়ছেন কেউ না কেউ। সম্প্রতি ডিবি পরিচয়ে এক প্রবাসীর সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা, কিন্তু ধরা পড়েনি কেউ। 10 মাসে 150-র বেশি ছিনতাই, দস্যুতা, ডাকাতির ঘটনা ঘটেছে চট্টগ্রাম মহানগরীতে। আইনশৃঙ্খলার অবনতিতে আতঙ্কে সাধারণ মানুষ। গত 27 নভেম্বর কাতার থেকে আসা এই প্রবাসী চট্টগ্রাম বিমানবন্দর থেকে নিজ বাড়ি ফটিকছড়ি যাওয়ার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দেওয়ানহাট অংশে ছিনতাইকারীর কবলে পড়েন। তার অভিযোগ, ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি মাইক্রোবাসে তুলে 20 লাখ টাকা মূল্যের অলংকার, মোবাইল ও অন্যান্য মালামাল হাতিয়ে নেয়। গাড়িতে 2 ঘন্টা নির্যাতনের পর ডিসি পার্কের পাশে নির্জন স্থানে ফেলে চলে যায়। অবর্ণনীয় ঘটনা। এটা তো জাস্ট আমার কাছে এখন লাগে আমি স্বপ্নের জগতে ছিলাম, স্বপ্নের জগৎ থেকে এখন আসছি বাস্তবে, ওই রকম। দিনে দুপুরে এমন ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগীর স্বজনরা প্রশ্ন তুলেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। দেশে নামার 5 মিনিটের মধ্যে তার জীবনের কোনো নিরাপত্তা নেই। এটা তাহলে নিরাপত্তা একটা বিশাল ঝুঁকি রয়ে গেল। প্রবাসীরা কি দেশের জন্য কিছু করতে পারবো না? এত কিছু করার পরে কি কিছু পাবে না ওরা? প্রবাসীরা সব কিছু নিয়ে যাবে, প্লাস ওনাকেও নিয়ে যাবে, মেরে ফেলে দেবে। এটা নিরাপত্তার শব্দ তো নাই। এর আগে গত 27 সেপ্টেম্বর আগ্রাবাদ মুহুরীপাড়ার বাসায় ঢুকে টাকা ও মালামাল লুটের পর শামসুন্নেসা নামে 70-ঊর্ধ্ব এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। উনি বলছে আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু বাঁধনটা খুলে দাও, আমি কোনো শব্দ করব না। এটা বলার পরে এখান থেকে ওনার কাপড় নিয়ে ওনার মুখের ভিতরে শক্ত করে গুজে দেওয়া হয়। আনফরচুনেটলি আমরা এসে দেখি যে উনি নাই। সম্প্রতি চট্টগ্রাম নগর জুড়ে বেড়েছে এমন ঘটনা। সিএমপির পরিসংখ্যান মতে গত 10 মাসে 71টি দস্যুতা, 90টি ছিনতাই ও ডাকাতি এবং 16 থানায় 516টি মামলা রেকর্ড হয়েছে। শহরের ভিতর তারা থাকতে পারছে না পুলিশ অভিযানের কারণে। তারা থাকতেছে শহরের বাইরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। শহরে এসে চট করে একটা ঘটনা ঘটে দিয়ে চলে যাচ্ছে। তো এরাও যে খুব একটা স্বস্তিতে আছে এটা বলবো না, তবে এটাই আমার শেষ কথা, এটাই যে পুলিশ কখনো চূড়ান্তভাবে সফল বা ব্যর্থ হয় না। তবে অপরাধ বিশ্লেষকদের দাবি, পুলিশের পরিসংখ্যানের চেয়ে বাস্তবে ঘটনা আরও বেশি। পরিস্থিতির অবনতির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকে দুষছেন তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার ঘাটতি, আন্তরিকতার ঘাটতি, পেশাদারিত্বের ঘাটতি, পাশাপাশি এতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড পুলিশ প্রশাসন কোনো রকম সহযোগিতা বা আশকারা না পেলে করতে পারার কথা না। রাস্তাঘাটে ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্রবাজি বেড়ে যাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় বন্দরনগরীর মানুষ। মানুষ মনে করতেছে মানে কমছে, এখন কমে নাই, আরো বাড়ছে। আমাদের প্রশাসনকে কঠোর হইতে হবে। প্রশাসন কঠোর হইলে সব ঠিক হয়ে যাবে। এখানে প্রশাসনটা এখনো দুর্বল, কোনোভাবে নিরসনটা হচ্ছে না। প্রশাসনও কর্তৃক তার দায়িত্ব পালন করছে, সেটা আমাদের খুব মানে ভাবায় আর কি। সুবাত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আজ থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছেন সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 3 দফা দাবি আদায়ে লাগাতার কর্মসূচি তাদের। শেরপুর সহ কিছু জেলায় বার্ষিক পরীক্ষা বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। তবে এর মাঝেও ভিন্ন চিত্র দেখা গেছে অনেক স্থানে। কর্মবিরতি শিথিল করে পরীক্ষা নিচ্ছেন বরিশাল, কুড়িগ্রাম সহ কয়েক জেলার শিক্ষকরা। 3 দফা দাবিতে গেল কয়েকদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ কর্মবিরতিতে রয়েছেন। তবে খাতা কলমে কর্মবিরতি পালন করা হলেও বিদ্যালয়গুলোতে নিয়ম মাফিক বার্ষিক পরীক্ষা নেওয়া হয়। এদিকে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা। আজ থেকে সেসব স্কুলে পুনরায় পরীক্ষা শুরুর কথা রয়েছে। তবে মঙ্গলবার রাতে হঠাৎ ঘোষণা আসায় সব শিক্ষার্থীকে বিষয়টি জানাতে পারেনি কর্তৃপক্ষ। ফলে অনেক স্কুলেই পরীক্ষা হচ্ছে না। আগামীকাল সেসব স্কুলে পরীক্ষা নেওয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। সহকারী শিক্ষকদের পদটি 9ম গ্রেডের
বিসিএস ক্যাডারভুক্ত করা, বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি সহ 4 দফা দাবিতে 1 ডিসেম্বর থেকে কর্মবিরতিতে ছিলেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা। প্রায় সব স্কুলে বার্ষিক পরীক্ষা চলমান থাকায় কর্মসূচি স্থগিত করা হয়। কর্মসূচি স্থগিত হলেও রংপুরে সরকারি মাধ্যমিকের পরীক্ষা হচ্ছে না, সেখানে রয়েছেন আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার শিক্ষকরা কি বললেন? আপনি কি কোনো শিক্ষকদের সাথে আপনার কথা হয়েছে কিনা? কর্মসূচিতে স্থগিত করা হয়েছে, তারপরও তারা কেন পরীক্ষা নিচ্ছেন না এবং এতে করে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বেন, কি বলছেন তারা? অভিভাবকরা কি বলছেন? ইসরাত, শিক্ষকরা যেটি বলছেন আমরা শিক্ষকের মুখ থেকে সেটি শুনতে চাই। যে বিষয়টি হচ্ছে এরকম যে রংপুরের যে 9টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে, আমাদের কাছে যে তথ্য ছিল এডিসি শিক্ষার দেয়া তথ্য, সেটি হচ্ছে যে 6টির মধ্যে কর্মসূচি পালন হচ্ছিল না এবং 3টির মধ্যে হচ্ছিল। তার মধ্যে একটি রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর জেলা স্কুল এবং পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে যে 3টিতে হচ্ছে না সেই 3টিতে কিন্তু আজও হচ্ছে না, অর্থাৎ পীরগঞ্জ সরকারি যে উচ্চ বিদ্যালয়টি আছে, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং জেলা স্কুলে আজও পরীক্ষা হচ্ছে না। কেন পরীক্ষাটা হচ্ছে না স্থগিতাদেশের পরেও, স্থগিত হওয়ার পরেও, সেটি আমরা একটুখানি শুনতে চাই রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব লিয়াকত আলীর কাছে, যে কেন আপনারা আজকে পরীক্ষা নিচ্ছেন না। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা পরীক্ষা নিচ্ছি না এটা না, বিষয়টা আমাদের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে কেন্দ্রীয়ভাবে। আমরা তার সাথে একমত হয়ে আমরা আগামীকাল পরীক্ষা নিতে যাচ্ছি। যেহেতু বাচ্চাদের প্রস্তুতি দরকার আছে, এই প্রস্তুতির সময় আমরা দেওয়ার জন্যই আমরা আগামীকাল থেকে পরীক্ষা শুরু করব। আর যেগুলো হয়নি পরীক্ষা, সেগুলো আমরা শুক্র শনিবার পরীক্ষা নিয়ে আমরা সেটা মেকআপ করবো আর কি সময়। আপনি শুনলেন একজন শিক্ষকের মুখে, আমার সাথে কথা হয়েছে রংপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ, তিনিও এই একই কথা বলেছেন। আর প্রাথমিক যে স্কুলগুলোর যদি তথ্য আপনাকে বলি, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত রংপুরের কোনো শিক্ষকরা শাটডাউন কমপ্লিটে যাননি, কিন্তু তারা হয়তো বিকেলের মধ্যে এর একটা সিদ্ধান্ত আসবে এরকম কথা বলা হয়েছে এবং পরীক্ষাগুলো চলছে প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে। ইসরাত, অনেক ধন্যবাদ আপনাকে মাঝার। 10ম গ্রেড দেওয়ার দাবি করেছেন সরকারি হাসপাতালগুলোর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আজকের মধ্যে দাবি মানা না হলে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বুধবার সকাল থেকে আধাবেলা কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। তাদের দাবি সমমানের অন্যরা 10ম গ্রেড পেলেও তাদের বঞ্চিত করা হয়েছে। গ্রেড পরিবর্তন না হলে বৈষম্যের শিকার হবে বলে দাবি করেন আন্দোলনকারীরা। কয়েকদিন ধরে দেশের সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা 10ম গ্রেডের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমাদের সম ডিপ্লোমা যারা রয়েছে, কৃষি ডিপ্লোমা, নার্সিং ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, সার্ভেয়ার ডিপ্লোমা, তারা সকলেই 10ম গ্রেড পেয়েছে। শুধুমাত্র আমরা বৈষম্যের শিকার হয়েছি, আমরা বঞ্চিত রয়েছি। আমাদের সাথে সব ডিপ্লোমাধারী যখন 10ম গ্রেড পাইতেছে, তাহলে আমরা কেন 11 গ্রেডে জব করব? আজকে আমাদের 4 ঘন্টার কর্মবিরতি, আগামীকাল কমপ্লিট শাটডাউন, এবং তারপরে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যাব। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল 8টা থেকে চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, ফেনী সহ বিভিন্ন জেলার হাসপাতাল চত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা। কর্মবিরতি চলবে দুপুর 12টা পর্যন্ত। বিভিন্ন ইনস্টিটিউটে কর্মরত বিক্ষোভকারীদের অভিযোগ, নানা রকম আশ্বাস দিলেও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতায় 10ম গ্রেড বাস্তবায়নে সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করা হচ্ছে। যৌক্তিক দাবিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করেও কোনো সুরাহা না হওয়ায় তারা কাজ বন্ধ রেখে মাঠে নেমেছেন। দাবি না মানলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট না থাকায় বিপাকে পড়েন এক্স-রে সহ বিশেষায়িত ওয়ার্ডে সেবা নিতে আসা রোগী ও সেবা প্রার্থীরা। এর আগে গত রোববার একই দাবিতে 2 ঘন্টার কর্মবিরতি পালন করে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। ফেনী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে সেখানকার খবরাখবর জানার চেষ্টা করব। রয়েছেন আমার সহকর্মী আরিফুর রহমান। আরিফ, সেবা প্রার্থীদের জিম্মি করে আন্দোলনের বিষয়ে কি বলছেন রোগী ও চিকিৎসকরা, এবং সেখানকার দুর্ভোগের চিত্র তো অবশ্যই আপনি দেখছেন, জানাবেন সে বিষয়ে। ইশরাত, আমি আছি এই মুহূর্তে ফেনীর 250 শয্যা জেনারেল হাসপাতালের সামনে। এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে আজ সকাল 8টা থেকে এদের যে মেডিকেল টেকনোলজিস্ট এবং যারা ফার্মাসিস্ট তারা তাদের কর্মবিরতি তারা পালন করছে। তবে তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে তাদের সাথে আসলে যেটি অমানবিক আচরণ করা হচ্ছে, তাদের যে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, সেজন্য তারা আজকে রাস্তায় নেমেছে এবং কি তারা আন্দোলন করছে। এবং এই যে
হাসপাতালের সামনে তারা তাদের আজকে কাজ বন্ধ রেখে এখানে তারা তাদের কর্মবিরতি পালন করছে। তবে তাদের এই কর্মবিরতি পালন করার কারণে যে সকল রোগী যারা রয়েছে, যারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে এসছে, তারা মূলত এখানে চরম ভোগান্তিতে পড়েছে। আমরা এখানে যারা টেকনোলজিস্ট যারা রয়েছে এবং কি ফার্মাসিস্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে রোগীদেরকে জিম্মি করে কেন আপনাদের দাবি আদায় করতে হবে, এই বিষয়ে আসলে তারা যেটি বলেছে তাদের আসলে উপায় নেই, যার কারণে হচ্ছে যে তারা এরকম আন্দোলন করছে। আমরা এখন একজন টেকনোলজিস্টের সাথে কথা বলবো যে তাদের আজকে যে কর্মবিরতি যেটি সকাল 8টা থেকে শুরু হয়েছে, তাদের আজকের দিনের মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে পরবর্তীতে কি কর্মসূচি রয়েছে, একজনের সাথে একটু কথা বলবো। ধন্যবাদ। আমাদের আজকের এই 4 ঘন্টার কর্মবিরতিতে যদি সরকার আমাদের প্রজ্ঞাপনে সাড়া না দেয় তাহলে আগামীকাল আমাদের পূর্ণ দিবস কর্মবিরতি রয়েছে। আমরা আসলে চাচ্ছি না জনগণের বা সাধারণ রোগীদের কোনো কষ্ট হোক বা তাদের ভোগান্তিতে ফেলে তাদেরকে জিম্মি করে আমাদের কার্য সিদ্ধি করি, কিন্তু আসলে আমরা নিরুপায়। ইশরাত, আপনাকে আরেকটি কথা বলে রাখি, এখানে আপনি যে দীর্ঘ লাইনটি দেখছেন আসলে টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট, এর বাইরে হচ্ছে যারা রোগী রয়েছে তাদের লাইনটি কিন্তু আরো অনেক বড় দীর্ঘ, তারা কিন্তু সে ভোগান্তিতে পড়েছে। তবে তারা যেটি বলছে যে এই ধরনের ভোগান্তি, আরিফ যেমনটা জানাচ্ছেন, পূর্ণ দিবস কর্মবিরতিতে গেলে ভোগান্তি তো আরো মাত্রা বেড়ে যাবে। অবশ্যই এই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমরা। ধন্যবাদ আপনাকে আরিফ। যমুনা টেলিভিশনের দীর্ঘদিনের কর্মী ও লাইট ডিজাইনার মোহাম্মদ ইশফাক হোসেন বাবুর মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি নাটোরে। দীঘাপতিয়ায় সকাল 8টায় মরদেহ পৌঁছানোর পর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। জোহরের নামাজের পর সামাজিক কবরস্থানে তার দাফন করা হবে। মঙ্গলবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইশফাক হোসেন বাবু। এর আগে মঙ্গলবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করে পরিবার। চিকিৎসকরা জানিয়েছেন ইশফাক হোসেনের ফুসফুসে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। ওষুধের মাধ্যমে তা বের করার চেষ্টা করা হয়, কিন্তু হঠাৎ অবস্থার অবনতি ঘটে এবং তার মৃত্যু হয়। তিনি যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠা থেকেই কর্মরত ছিলেন। তার মৃত্যুতে যমুনা টেলিভিশন পরিবার গভীরভাবে শোকাহত। রাতে এই যমুনা টেলিভিশন প্রাঙ্গণে ইশফাক হোসেনের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মেহেরপুরের তেঁতুলবাড়িয়ার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট 30 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে গাংনী উপজেলার সীমান্তে তাদের পুশিন করা হয়। বিজিবি জানায় তেঁতুলবাড়িয়া বিওপির প্রায় 100 গজ ভেতরে 30 জনকে ঠেলে পাঠায় বিএসএফ। পুশিন হওয়া ব্যক্তিদের দাবি তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছিলেন তারা। পরে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে ছিলেন। তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দিয়েছে বিএসএফ। পুশিন হওয়া ব্যক্তিদের মধ্যে 16 জন পুরুষ, 10 নারী ও 4 শিশু রয়েছে। ভয়াবহ বন্যা ভূমিধসে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 1300। 3 দেশে নিখোঁজ 1000-এরও বেশি মানুষের মধ্যে শুধু ইন্দোনেশিয়াতেই মৃতের সংখ্যা 750। সবচেয়ে দুর্যোগ কবলিত সুমাত্রা দ্বীপে ঠিকমতো উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। তা করা গেলে প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে 2018 সালের পর সবচেয়ে ভয়াবহ দুর্যোগ এটি। এদিকে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসজনিত কারণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 410 জনে। দেশটির প্রায় 350 বাসিন্দার এখনো কোনো হদিস মেলেনি। অপরদিকে দুর্যোগে থাইল্যান্ডে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 181 জনে। দেশটির প্রায় 40 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইন। ইউক্রেনের সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। দাবি করা হয়েছে অস্ত্রাগার, ঘাঁটি ও কমান্ড সেন্টারে ধ্বংসের। বিপরীতে কিয়েভের দাবি কুপিয়ান্সকে রুশ সেনাদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে জেলেনস্কি বাহিনীর। এদিকে জাপোরিঝিয়ায় আরও 2টি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। পূর্বাঞ্চলীয় পোক্রোভস্ক নিয়ন্ত্রণে নেয়ার একদিনের মাথায় এমন দাবি মস্কোর। অবশ্য বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে জেলেনস্কি প্রশাসন।